হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম अगेन টু দিস চ্যানেল। আমরা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ নিয়ে ডিসকাশন করছিলাম। তো গ্যাসের আচরণের অলরেডি 5টা ভিডিও তোমাদের পড়ানো হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট ভিডিও। আজকের ভিডিওটা যদি হয়ে যায় তাহলে গ্যাসের আচরণ অফিসিয়ালি তোমাদের পড়ানো শেষ হয়ে যাবে। আমরা আগের ভিডিওতে আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে ডিসকাশন করেছিলাম, কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে কোনো অঙ্ক তোমাদের এখনো সেভাবে করানো হয়নি। আজকের ভিডিওতে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে কিছু অঙ্ক করব। তারপরে আণবিক স্তরে গ্যাসের আচরণের বেশ কিছু থিওরি রয়েছে, সেই থিওরিটা ডিসকাশন করব। তাহলেই তোমাদের গ্যাসের আচরণ শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত এই ভিডিওতে এই যে গ্যাসের আচরণ আমি পড়িয়ে এসেছি, ভিডিওতে যা যা পড়ানো হয়েছে ওই পড়ানোর বাইরে আমার মনে হয় না তোমাদের মাধ্যমিকের বাইরে কোনো কোয়েশ্চেন আসবে, মানে কনসেপ্টের বাইরে কোনো কোয়েশ্চেন আসবে। আমি মোটামুটি অল পসিবল টাইপের যে কনসেপ্টগুলো তোমাদের পরীক্ষাতে আসে সব কনসেপ্টই মোটামুটি কভার করেছি। তোমাদেরকে এখান থেকে রিভাইজ করতে হবে। রিভিশন যদি ভালো করে করো তাহলে কিন্তু নাম্বার তোমরা ইজিলি পেয়ে যাবে। আর বাই দ্য ওয়ে ডেপথও তৈরি হবে, তোমাদের ভিতটাও মোটামুটি ভালো শক্ত হবে আর কি। ঠিক আছে, তো চলো আজকে আর কথা বাড়াবো না, আজকে আমাদের আলোচনা শুরু করছি। আমরা বললাম আইডিয়াল গ্যাস ইকুয়েশনের অঙ্ক থেকে শুরু করব। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশনেরই অঙ্ক। কি বলেছে দেখো, যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন, আমাকে প্রথমে নাইট্রোজেনের ভর বলে দিয়েছে। নাইট্রোজেনের ভরকে আমি এখন ডাব্লিউ দিয়ে প্রকাশ করব। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আছে 28 গ্রাম। তারপরে কি বলছে, গ্যাসের আয়তন 2.46 এটিএম চাপে। চাপ পি ইজ ইকুয়াল টু কত বলেছে, 2.46 এটিএম। চাপে 10 লিটার হবে। আয়তন ভি ইজ ইকুয়াল টু আমাকে 10 লিটার বলে দিয়েছে। সেই উষ্ণতা নির্ণয় করো। আমাকে উষ্ণতা টি এর মান কত সেটা বের করতে হবে। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে অঙ্ক করব। তাই জন্য হয়তো তুমি এখানে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি লাগিয়ে দিতে পারো, কিন্তু পরীক্ষাতে তো বলে দেওয়া থাকবে না এটা অমুক সূত্র থেকে করো। তখন তুমি কিভাবে বুঝবে? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এখানে কি বয়েলের সূত্র লাগিয়ে দেখা যেতে পারে? বয়েলের সূত্রতে কি হয়, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। পি1 ভি1 ইজ ইকুয়াল টু পি2 ভি2 দিয়ে তোমাকে বয়েলের সূত্র থেকে অঙ্ক করতে হয়। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 দিয়ে যদি অঙ্ক করতে হয় তাহলে তোমাকে P1 এর মান বলে দেওয়া থাকতে হবে, P2 এর মান বলে দেওয়া থাকতে হবে, V1 এর মান বলে দেওয়া থাকতে হবে, মানে মোটামুটি প্রাথমিক আর অন্তিম ব্যাপারটা বলে দেওয়া থাকতে হবে। এইখানে কিন্তু প্রাথমিক আর অন্তিমের কোনো গল্প বলে দেয়নি। আমাকে ডাইরেক্টলি গ্যাসের চাপ বলে দিয়েছে, আমাকে এখানে গ্যাসের চাপ বলে দিয়েছে, আমাকে গ্যাসের আয়তন বলে দিয়েছে, গ্যাসের ভর বলে দিয়েছে। এখানে অন্তিম বলে কোনো ব্যাপার নেই, যেটাই প্রাথমিক সেটাই হচ্ছে অন্তিম। তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটারের মানগুলো বলে দিয়েছে, তোমাকে একটা প্যারামিটারের মান বের করতে পারতে হবে। যদি প্রাথমিক আর অন্তিমের যদি কোনো গল্প না থাকে তাহলে চোখ বন্ধ করে সেখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশনই লাগবে, সেখানে আদর্শ গ্যাসের সমীকরণ দিয়েই তোমাকে অঙ্কগুলো করতে হবে। দেখো, তো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি বলে একটা সমীকরণ আছে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তুমি লক্ষ্য করে দেখো, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে। তুমি দেখো, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে। আর এর মান তো বের করতে শেখানো হয়েছে। আর এর মান আমি তোমাকে বলেছিলাম মুখস্থ রাখতে হবে। এন এর মান কিন্তু দেওয়া নেই, সরি, আমাকে টি এর মানটা এখানে বের করতে হবে। আর এন এর মানটা ডাইরেক্টলি আমাকে কিন্তু বলে দেওয়া নেই। আমাকে এখানে গ্যাসের ভরটা বলে দিয়েছে, ডাব্লুর মানটা বলে দিয়েছে। তো এন এর মান যদি আমি বের করতে পারি তাহলে এই অঙ্কটা আমার এমনি হয়ে যাবে। এন এর মান ডাইরেক্ট ওয়েতে বলে দেওয়া নেই। এন এর মান যদি আমাকে বের করতে হয়, ভর দিয়ে এন এর মান আমি কি করে বের করব? ভর দিয়ে যদি আমাকে এন এর মান যদি বের করতে হয়, আমরা জানি এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম হয়, যেখানে ডাব্লু হচ্ছে গ্যাসের ভর আর এম হচ্ছে আণবিক ভর। আমরা জানি যে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভরটাও 28 গ্রামই হয়। আমরা জানি নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর এম ইজ ইকুয়াল টু 28 গ্রামই হয়। তাহলে এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম, এটা হচ্ছে 28, এটাও হচ্ছে 28। তাহলে এটা কত হচ্ছে, এন এর মানটা 1 মোল হবে। এবারে এন এর মান আমি পেয়ে গেছি, তাহলে এখান থেকে টি এর মানটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। টি এর মান কত হবে বলো তো? টি ইজ ইকুয়াল টু আসবে পি ভি বাই এন আর। ঠিক আছে, তো পি এর মান কি দেওয়া আছে দেখো, পি এর মান 2.46 এটিএম দেওয়া আছে। পি এর মান দেওয়া আছে 2.46। ভি এর মান কি দেওয়া আছে 10 লিটার। এন এর মান কত দেওয়া আছে 1। আর এর মানটা তুমি কত বসাবে লক্ষ্য করে দেখো,
তুমি এখানে লক্ষ্য করে দেখো পি এর মানটা এটিএম আকারে দেওয়া আছে, ভি এর মানটা লিটার আকারে দেওয়া আছে, তাহলে আর এর মানটা অবশ্যই লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতে শিখিয়েছি যে আর এর মানটা যদি আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে যদি রাখতে হয় তাহলে আর এর যে মানটা হয় সেটা হচ্ছে 0.082। তাহলে এখানে আর এর মানটা অবশ্যই আমি 0.082 বসাবো, 0.082। এবারে তোমাকে কাটাকাটি করতে পারতে হবে। তুমি দেখো এই দশমিকটাকে তোলো, এই দশমিকটা ওঠাও আগে, নিচে 100 আসবে, এই দশমিক তুললে এখানে উপরে 1000 যাবে, ঠিক আছে। এবারে তুমি কাটাকাটি করো, দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। 82কে আমি যদি 3 দিয়ে কাটি তাহলে 246 চলে আসবে। তাহলে টি এর যে মানটা আসছে, টি এর মানটা আমার 300 কেলভিন আসছে। তাহলে অবশ্যই 300 কেলভিন হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আমার 300 কেলভিন হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তাহলে এখানে উষ্ণতার মানটা 300 কেলভিন হবে। হ্যাঁ, তাহলে টি ইজ ইকুয়াল টু 300 কেলভিন, অ্যান্সার অলরেডি বেরিয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলছে, দুমোল পরিমাণ একটি গ্যাসের, আচ্ছা দুমোল পরিমাণ একটি গ্যাস এত উষ্ণতায় এত আয়তন দখল করে। চুপচাপ আমাকে এখানে এত পরিমাণ, আমাকে এখানে মোল সংখ্যাটা বলে দিয়েছে, তাহলে অবশ্যই n ইজ ইকুয়াল টু বসাবো, n ইজ ইকুয়াল টু 2 মোল। একটি গ্যাস এত উষ্ণতায়, উষ্ণতা টি এর মানটা আমার 273 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে। তাহলে ক্যাপিটাল টি এর মানটা 273 প্লাস 273 ইজ ইকুয়াল টু 546 কেলভিন আসবে। আয়তন ভি ইজ ইকুয়াল টু, আয়তন ভি ইজ ইকুয়াল টু 44.8 লিটার আয়তন দখল করে। ওই গ্যাসের চাপ কত, আমাকে চাপ পি এর মান বের করতে হবে। আবার বলছি দেখো এখানে প্রাথমিক আর অন্তিমের কোনো গল্প বলে দেয়নি। যদি প্রাথমিক আর অন্তিমের গল্প বলে দেওয়া থাকতো তাহলে তুমি সমন্বয় সূত্র দিয়ে অঙ্কটা করতে পারতে, তুমি বয়েলের সূত্র দিয়ে অঙ্কটা করতে পারতে, তুমি চার্লসের সূত্র লাগানোর কথা ভাবতে পারতে, ঠিক আছে। তো এখানে যেহেতু প্রাথমিক অন্তিমের কোনো গল্প বলে দেয়নি তাহলে চোখ বন্ধ করে সেখানে আমাকে আইডিয়াল গ্যাস ইকুয়েশনই বসাতে হবে। যেখানে অন্তিম আর প্রাথমিকের কোনো গল্প দেওয়া থাকবে না, এটাই ট্রিক। যেখানে অন্তিম আর প্রাথমিকের কোনো গল্প দেওয়া থাকবে না সেখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশনই বসাতে হবে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমাদের কি ছিল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ছিল আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। লক্ষ্য করে দেখো কি কি দেওয়া আছে, গ্যাসের চাপের মান আমাকে বের করতে হবে, আমাকে গ্যাসের চাপের মান বের করতে হবে, অর্থাৎ এই পি এর মানটাই আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি পি এর মান ইজিলি বের করতে পারবে। পি ইজ ইকুয়াল টু হবে এনআরটি বাই ভি, এন আর টি বাই ভি। এন এর মান কত আছে, এন এর মানটা বসাও, 2 মোল আছে, ছাড়ো, এন এর মানটা 2 মোল আছে। এবারে দেখো লক্ষ্য করে দেখো এন এর মানটা মোলে আছে, ভি এর মানটা লিটারে আছে। তাহলে ভি এর মান যদি লিটারে থাকে তাহলে আর এর মানটা আমি যদি লিটার অ্যাটমসফিয়ারে বসাই তাহলেই আমার মনে হয় ভালো হবে, কারণ ভি এর মান লিটারে দেওয়া আছে। তাহলে আর এর মানটা চুপচাপ আমি 0.082 বসিয়ে দেবো, 0.082। টি এর মানটা আছে 546 কেলভিন, 546 কেলভিন। আয়তন ভি এর মান কত বলে দিয়েছে, ভি এর মান 44.8 লিটার বলে দিয়েছে। তাহলেই চাপ এইখান থেকে পি ইজিলি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। কি করে হবে, দশমিক যদি সরাই তাহলে এখানে 1000 আসবে, এখানে যদি সরাই তাহলে এখানে 10 আসবে, ঠিক আছে। কাটাকাটি করতে হবে, 2 দিয়ে যদি কাটি, 2 2
4 আসবে। এবারে কত দিয়ে কাটবো? আবার 2 দিয়ে কাটি। 1 1 2, এটা হচ্ছে 41। কোথাও কি ভুল করছি? 2 মোল পরিমাণ একটি গ্যাস এত উষ্ণতায় এত আয়তন দখল করে, ওই গ্যাসটির চাপ কত? আমাকে চাপের মান বের করতে হবে। ফাইভ 46। কাটাকাটি। দাঁড়াও দেখি, ক্যালকুলেট। ফাইভ 46 ইন্টু 41 ইন্টু 10 ডিভাইডেড বাই 112,000, 1.998, 1.998 আসছে। তাহলে P ইজ ইকুয়াল টু আসছে 1.998 ATM, যেটা কিনা 2 ATM এর কাছাকাছি অ্যান্সার আসছে। ঠিক আছে, তাহলে আমার মতে 2 ATM হচ্ছে অ্যান্সার। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের পরীক্ষাতে এমনই ডেটা দেওয়া থাকবে যেটা ডাইরেক্টলি কাটাকাটি করে অ্যান্সার বের করা পসিবল। ঠিক আছে, আমি ধরো তাও এবার অ্যান্সারটা মিলিয়ে নিচ্ছি আমি একবার। ধরো না, অ্যান্সার ঠিক দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, অ্যান্সার ঠিক আছে। 1.9980 অ্যান্সার দেওয়া আছে, এটা অ্যাপ্রক্সিমেশন করলে 2 ATM অ্যান্সার হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 ATM চাপে এত আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। এখানে মোলার ভর নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তার মানে কোথাও না কোথাও ভরের ব্যাপার আসছে। এখানে প্রাথমিক আর অন্তিমের কোনো গল্প দেওয়া নেই, আর যদি প্রাথমিক বা অন্তিমের কোনো যদি গল্প দেওয়া না থাকে তাহলে চোখ বন্ধ করে আমি তোমাদেরকে বলেছি সেখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি বসাবে। তো আগে কি কি ডেটা আছে লিখে নি। কোনো গ্যাসের 1 গ্রাম, আমাকে ডাব্লিউর মান বলে দিয়েছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে 1 গ্রাম। তারপরে 7 ডিগ্রি সি উষ্ণতায় আমাকে টেম্পারেচারটা বলে দিয়েছে 273 প্লাস 7 ইজ ইকুয়াল টু 280 কেলভিন। আমাকে চাপ পি বলে দিয়েছে, পি ইজ ইকুয়াল টু 2 ATM। আমাকে আয়তন বলে দিয়েছে ভি ইজ ইকুয়াল টু 410 মিলিলিটার। এটাকে যদি মিলিলিটারে করো তাহলে 410 বাই 1000 হবে। এবারে গ্যাসটির মোলার ভর কত জানতে চেয়েছে, তাহলে গ্যাসটির মোলার ভর এম ইজ ইকুয়াল টু কত এটি আমাকে জানতে চেয়েছে। এরপর মোলার ভর আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন দিয়ে বের করব। এর জন্য কি আলাদা কোনো সূত্র আছে? আমি কিন্তু চাইলেই মোলার ভর বের করার সূত্র আলাদা করে লেখাতে পারতাম, কিন্তু আমি
আমি চাই না তোমরা সূত্র মুখস্থ করে বেকার নিজের ব্রেনটাকে হ্যাং করো, তাই জন্য বেসিক সূত্র থেকেই আমি দেখো এগোবো। আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয়। আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয়। মোলকে যদি আমি ভর দিয়ে প্রকাশ করতে চাই, যদি মোলকে আমি ভর দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম হয়, আমরা জানি। তাহলে এন এর জায়গায় আমি ডাব্লিউ বাই এম লিখবো। তাহলে পিভি, তাহলে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু আরটি। আমাকে এম এর মান বের করতে হবে। এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ আরটি বাই পি। ডাব্লিউর মান কত আছে দেখো, ডাব্লিউর মান আছে 1 গ্রাম। পি এর মান কত আছে, পি এর মান আছে 2 এটিএম। টি এর মান কত আছে, টি এর মান 280 কেলভিন। পি এর মান কত আছে, পি এর মান আছে আমার, সরি আমি ভুল লিখছিলাম, ডাব্লিউর মান আছে 1 গ্রাম। আর এর মানটাকে আমি লিটার অ্যাটমসফিয়ারে বের করব। কেন? কারণ ভি এর মান আমি এটিএম এ বের করেছি, সরি পি এর মান আমি এটিএম এ বের করেছি, ভি এর মান আমি লিটারে বের করেছি। তাহলে আর এর মানটা 0.082, টি এর মান আছে 280 কেলভিন, পি এর মানটা আছে, পি এর মানটা আছে 2 এটিএম। এবারে কাটাকাটি করতে পারলেই অ্যান্সার, ঠিক আছে? সরি 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 সরি, ভিটা তো লিখতেই ভুলে গেছি আমি, এখানে ভি লিখতে হতো। দুই, ভি কত হবে? ভি ইজ ইকুয়াল টু 410 বাই 1000। 410 বাই 1000 মানে 1000টা উপরে গুণ হবে। তুমি লক্ষ্য করে দেখো, এখান থেকে যখন দশমিকটা উঠবে তখন এইখানে নিশ্চয়ই 1000টা নামবে নিচে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো, এই 1000 কেটে যাবে। লক্ষ্য করে দেখো এইখানে এই 2, এটা 41 হবে, এই 41 এটা তোমার 10 হবে, এই শূন্য কেটে যাবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এম ইজ ইকুয়াল টু 28 হবে। 28 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার আমার। গল্প শেষ। এম 28, আর অবশ্যই 28 গ্রাম হবে, 28 গ্রাম হবে, কারণ ডাব্লুটাকে আমি গ্রামে প্রকাশ করেছিলাম। তাহলে 28 গ্রাম হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলছে 300 কেলভিন উষ্ণতায়, বলছে 300 কেলভিন উষ্ণতা নয়, টাইপিং মিস্টেক আছে, উষ্ণতা হবে, ঠিক করে দিই, এটা উষ্ণতা হবে। উষ্ণতা হবে। দেখো 300 কেলভিন উষ্ণতা, তাহলে প্রথমেই টেম্পারেচার টি আমি নোট ডাউন করে নেব। টি ইজ ইকুয়াল টু 300 কেলভিন। এত এটিএম চাপে, তাহলে পি ইজ ইকুয়াল টু আমি 1.8 এটিএম নোট করে নেব। বলছে কোনো গ্যাসের ঘনত্বকে আমি ডি দিয়ে প্রকাশ করি, ঘনত্ব ডি এর মান 0.027, 0.027। এককটা দেখো, এখানে এককটাই খেয়াল করার মতো, এখানে গ্রাম পার মিলিলিটারে দেওয়া আছে, খেয়াল করবে এককটা হচ্ছে গ্রাম পার মিলিলিটারে দেওয়া আছে। আমাকে অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে, কারণ আর এর মান যদি বসাতে হয়, আর এর মানটা তো লিটার অ্যাটমসফিয়ারে হয়, মিলিলিটার অ্যাটমসফিয়ারে তো হয় না। তাহলে আমাকে আগে এটাকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমাকে লিটারে কনভার্ট করা, এটাকে আমাকে লিটারে কনভার্ট করতে হবে। লিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে আগেই আমি এখানে কাজ করে দিই। দেখো পরে করবো, আগে ডেটাগুলো লিখে নিই।
গ্যাসটির মোলার ভর কত, আমাকে এখানে এম এর মান বের করতে হবে। গ্যাসটির মোলার ভর এম এর মান আমাকে আগে বের করতে হবে। তুমি দেখো এইখানে ঘনত্ব দেওয়া আছে, তাহলে এটা আমাকে আলাদা সূত্র লাগাতে হবে। আমি চাইলেই, আবার বলছি, চাইলেই আমি আলাদা সূত্র লেখাতে পারতাম। কতগুলো সূত্র মুখস্থ রাখবে? একটা সূত্র থেকেই আমরা অন্যান্য সূত্রগুলো প্রমাণ করে নেব। ঠিক আছে, ঘনত্ব দিয়ে কি কোনো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন ছিল? দেখি করা যায় কি যায় না। আবার বলছি আলাদা ফর্ম হয়, আমি কিন্তু আলাদা ফর্ম লেখানোর চেষ্টা করিনি, ইচ্ছা করেই লেখাইনি। দেখো আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি হয়, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয়। আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশনে হয় পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এইখানে মোলার ভরের কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই আমি এন এর জায়গায় ডাব্লু বাই এম বসাবো। আমি এন এর জায়গায় ডাব্লু বাই এম বসাবো। তাহলে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম ইন্টু আর টি হবে। এবারে লক্ষ্য করে দেখো, আমাকে এম এর মান বের করতে হবে। তাহলে এম ইজ ইকুয়াল টু ডাব্লু আর টি বাই পি ইন্টু ভি। এই যে পি ইন্টু ভি টার্মটা এসেছে না, সরি, ডাব্লু বাই ভি টার্মটা এসেছে। ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে ভর, ডাব্লু বাই ভি। ডাব্লু মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে ভি মানে হচ্ছে আয়তন। আর তোমরা প্রত্যেকে জানো যে ভর বাই আয়তন মানে কি হয়? ঘনত্ব হয়। ভর বাই আয়তন মানেই তো ঘনত্ব হয়। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমার ডি হবে। তাহলে ডাব্লু বাই ভি মানে অবশ্যই এটাকে আমি ডি লিখব। তাহলে অবশ্যই এটাকে আমি ডি লিখব। বাদ বাকি আর টি বাই পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম। এবারে আমাকে ডেনসিটির জায়গায় কাজ করতে হবে। ডেনসিটি ইজ ইকুয়াল টু গ্রাম পার মিলিলিটারে দেওয়া ছিল 0.027 গ্রাম পার মিলিলিটার। এটা ছিল মিলিলিটারে। মিলিলিটার থেকে লিটার করতে গেলে 0.027 মিলি মানেই তো 10 টু দ্য পাওয়ার -3, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 টু দ্য পাওয়ার -3 এখানে করলাম, কারণ মিলি মানেই হচ্ছে 1/1000। মিলি মানেই হচ্ছে 1/1000। তাহলে 1/1000টাকে যদি উপরে করো, উপরে 1000 গুণ হবে। তাহলে এটাকে যদি 1000 দিয়ে লেখো, তাহলে 0.027 ইন্টু 1000, এটা অবশ্যই এখন তোমার গ্রাম পার লিটারে হয়ে গেছে। তাহলে এটাও হয়ে যাবে তোমার গ্রাম পার লিটারে। তাহলে এটা হয়ে যাবে 27 গ্রাম পার লিটার। এটা হচ্ছে ঘনত্ব ডি এর মান। এটা হচ্ছে তোমার ঘনত্ব ডি এর মান। এবারে ডি এর মানটা যদি এখানে বসানো হয়, তাহলে ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ডি এর মান আসছে 27। অবশ্যই আর এর মানটা 0.082 বসাবো। টি এর মানটা আমি এখানে 300 কেলভিন বসাবো। পি এর মানটা আমি 1.8 ATM বসাবো। এখানে আমি 1.8 ATM বসাবো। আর কি কিছু আছে? না, আর কিছু নেই। এবারে আমাকে ক্যালকুলেশন করতে হবে। দশমিক উঠলো, উপরে 10 গেল, এটা নামলো, এখানে 1000 নিচে আসবে। দেখো 3টে শূন্য নিচে আছে, 3টে শূন্য উপরে। তাহলে 1 2 3, 1 2 3, গল্প শেষ। এবারে 27, 9 3 27, 9 2 18। এটা হচ্ছে 2 দিয়ে যদি কাটো, তাহলে এটা হবে 41। তাহলে আমার এম এর যে মানটা আসবে না, এম ইজ ইকুয়াল টু আসবে 41 ইন্টু 3 ইন্টু 3 মানে 9। তাহলে এটা আসবে 369, অবশ্যই গ্রামে।
তাহলে এম এর যে মানটা আসছে, এইখান থেকে যে এম এর যে মানটা আসছে, এম ইজ ইকুয়াল টু 369 গ্রাম। বাস। অ্যান্সার। আমি যেগুলো বক্স করছি সেইগুলোই হচ্ছে করণীয়, আর কিচ্ছু নেই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট বলছে এসটিপিতে একটি গ্যাসের এত আয়তনের ভর হচ্ছে এত, এত আয়তনের ভর হচ্ছে এত, ঠিক আছে? তাহলে আয়তন ভি বলে দিয়েছে, আয়তন ভি ইজ ইকুয়াল টু 112 মিলিলিটার, ভর ডাব্লু বলে দিয়েছে 0.22 গ্রাম। গ্যাসটির ওই নমুনায় কতগুলি অণু আছে? সত্যি কথা বলতে এটা অ্যাভোগাড্রো সূত্রের অঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের অঙ্ক। কতগুলো অণু আছে জানতে চেয়েছে। n ইজ ইকুয়াল টু কত এটি জানতে চেয়েছে। গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত? আমাকে গ্রাম আণবিক ওজন বা আণবিক ভরটিও জানতে চেয়েছে। m ইজ ইকুয়াল টু কত এটিও জানতে চেয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, আমাকে এখানে আয়তন বলে দিয়েছে, আমাকে এখানে ভর বলে দিয়েছে, আমাকে এখানে অনুসংখ্যা চেয়েছে, আমাকে এখানে আণবিক ভর চেয়েছে। আমি তোমাদেরকে মোল সংখ্যা বের করার 3টে সূত্র বলেছিলাম। মোল সংখ্যা বের করার সূত্রগুলো কি ছিল? স্মল n ইজ ইকুয়াল টু, একটা ছিল W/m, একটা ছিল V/V0, একটা, আর অবশ্যই এটা কিন্তু এটিএম এ ছিল, এটা কিন্তু আমার এটিএম এ ছিল। এই যে সূত্রটা করছি না, এটা কিন্তু আমার এটিএম এ ছিল। আরেকটা তোমার মোল সংখ্যা বের করার সূত্র করেছিলাম, সেটা হচ্ছে n/n0, n/na বলতে পারো অ্যাকচুয়ালি। শুধু এই কন্ডিশনটা হচ্ছে এটা এটিএম এ লেখা হয় শুধুমাত্র। এইখান থেকেই আমার অঙ্ক হয়ে যাবে। আর হ্যাঁ, V0 মানটা কিন্তু 22.4 লিটার হয়, খেয়াল রাখবে। V0 মানটা কিন্তু 22.4 লিটার হয়। লিখে দিচ্ছে এখানে, V0 বা V0 ইজ ইকুয়াল টু মোলার আয়তন, যেটাকে 22.4 লিটার লিখি, আর অবশ্যই এটা কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে হয়, খেয়াল থাকে যেন। এবারে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে অনুসংখ্যা বের করতে হবে। অনুসংখ্যা বের করার নিয়ম, তাহলে আমি এই ইকুয়েশন থেকে লিখতে পারি যে n/n0 বা na যাই হোক না কেন, n/na ইজ ইকুয়াল টু V/V0 লিখতেই পারি। তাহলে n ইজ ইকুয়াল টু V/V0 ইন্টু na। এখন লক্ষ্য করে দেখো, এখানে মিলিলিটারে কোশ্চেন দেওয়া আছে, মানে ভি এর মানটা মিলিলিটারে বলে দিয়েছে। তাহলে এটাকে যদি মিলিলিটারে করতে হয় তাহলে 22,400 হবে, 22,400 হবে। তখন অবশ্যই তুমি মিলিলিটার লিখতে পারো। তাহলে ভি এর জায়গায় তুমি কি লিখবে? 112। ভি এর জায়গায় তুমি 112 লেখো, V0 জায়গায় 22,400 লেখো। আচ্ছা, এন এর জায়গায় 6.022 ইন্টু 10⁻23 লেখো, ঠিক আছে? এবারে যদি কাটাকাটি করো তাহলে আমি সিম্পল দেখতে পাচ্ছি এটা এখানে 200 দিয়ে কাটছে। কত হচ্ছে তাহলে এন এর মান? তাহলে এন ইজ ইকুয়াল টু কি আসছে? এন ইজ ইকুয়াল টু আসছে 3.011 ইন্টু, দুটো শূন্য রয়েছে তো, তাহলে এখানে 10⁻21 হবে। তাহলে আমার একটা অ্যান্সার অলরেডি বেরিয়ে গেল। তাহলে এন এর মান যে দাঁড়ালো 3.011 ইন্টু 10⁻21। বাস, গল্প শেষ।
ফার্স্ট অ্যান্সার হয়ে গেল আমার। নেক্সট আমাকে আণবিক ভর চেয়েছে। এইখান থেকে আণবিক ভরও বের করা যায়। কিরকম করে আণবিক ভর বের করবে? আণবিক ভর বের করার জন্য করো W/M। W/M ইজ ইকুয়াল টু হচ্ছে V/V0। তাহলে এইখান থেকে পাবো M ইজ ইকুয়াল টু V0/V ইন্টু W। V0 এর মান হচ্ছে 22,400, V এর মান হচ্ছে 112, W এর মান হচ্ছে W 0.22। যদি এখানে কাটাকাটি করো তাহলে এইখান থেকে একদম 200 আসছে। তার মানে M এর যে মান দাঁড়াচ্ছে না, M ইজ ইকুয়াল টু 44 আসছে। অবশ্যই 44 গ্রাম হবে। তাহলে M এর মান আসছে 44 গ্রাম। বাস অ্যান্সার হয়ে গেল। সোজা কোয়েশ্চেন। চলো নেক্সট কি বলছে, এটা একটা অন্য ধরনের কোয়েশ্চেন। কি বলছে, একটি গ্যাস প্রসারিত হওয়ার সময় PV² ইজ ইকুয়াল টু ধ্রুবক সূত্র মেনে চলে। তাহলে ফার্স্ট যে ডেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে PV² ইজ ইকুয়াল টু ধ্রুবক। PV² ইজ ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট লিখতে পারি। কি বলছে, দেখাও যে প্রসারণের ফলে গ্যাসটি শীতল হয়। আমাকে বলেছে যে প্রসারণের মানে আমাকে দেখাতে হবে গ্যাস যদি এক্সপ্যান্ড করে, গ্যাস যদি প্রসারিত হয় তাহলে গ্যাসের উষ্ণতাটা কমবে। অর্থাৎ ভি যদি বাড়ে আমাকে প্রুফ করতে হবে, আমাকে প্রুফ করতে হবে ভি যদি বাড়ে তাহলে টিটা কমবে। আমাকে প্রুফ করতে হবে ভি যদি বাড়ে তাহলে টিটা কমবে। এটি আমাকে প্রুফ করতে হবে। আমাকে এটি প্রুফ করতে হবে। কি করে করা সম্ভব? ভি যদি বাড়ে তাহলে টিটা কমবে, এটি আমাকে প্রুফ করতে হবে। শুধুমাত্র একটা ডেটাই বলে দেওয়া আছে, PV² ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যাই প্রসেস হোক না কেন আমাদের গ্যাস বাস্তব গ্যাসের সমীকরণ অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশন মেনে চলবে। এটাই তোমাকে খেয়াল রাখতে হবে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি আছে? PV ইজ ইকুয়াল টু nRT। আইডিয়াল গ্যাস ইকুয়েশন রয়েছে PV ইজ ইকুয়াল টু nRT। PV ইজ ইকুয়াল টু nRT। তুমি লক্ষ্য করে দেখো আমাকে PV² ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলে দিয়েছে। PV² ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলে দিয়েছে। আমাকে আয়তন আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক চাই। তাহলে কোথাও না কোথাও আমাকে যদি আয়তন আর উষ্ণতা চাই, আমাকে চাই ভি, আমাকে চাই টি, আমাকে এই দুটি জিনিস চাই। তাহলে পিটাকে এলিমিনেট করতে হবে আমাকে। তাহলে পি এর মানটা এখান থেকে এখানে যদি পুট করে দিই তাহলে কি হবে? পি ইজ ইকুয়াল টু আসছে nRT/V। এই মানটাকে যদি আমি এখানে পুট করে দিতে পারি তাহলে হয়তো আমার অঙ্ক হয়ে যেতে পারে। এই মানটাকে যদি আমি এখানে যদি পুট করে দিতে পারি তাহলে হয়তো অঙ্ক হয়ে যেতে পারে। দেখো আমাকে বলে দিয়েছিল PV² ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমাকে বলে দিয়েছিল PV² ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, পি এর মানটা বসিয়ে দাও। পি এর মানটা হচ্ছে nRT/V ইন্টু V² ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তুমি লক্ষ্য করে দেখো nRT/V ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট।
এই যে এনআর এটাও তো কনস্ট্যান্ট, কারণ গ্যাসের মধ্যে মানে গ্যাসের পরিমাণটাও তো কনস্ট্যান্ট, বাইরে থেকে তো গ্যাস ঢোকানো হয়নি। তাহলে এইখান থেকে বুঝতে পারছি যে টিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, টি ইন্টু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এটা আমি বুঝতে পারলাম। আমি কি এখান থেকে লিখতে পারি? আচ্ছা ছেড়ে দাও, এইখান থেকে এটুকু বুঝতে পারছি যে ভি যদি বাড়ে তাহলে অবশ্যই টি এর মানটা কি হবে? অবশ্যই টি এর মানটা কি হবে? কমবে। বোঝা যাচ্ছে? কেন বোঝা যাচ্ছে? কারণ এইখান থেকে যে কেউ বুঝতে পারবে, যে কেউ লিখতে পারো এখান থেকে যে ভি এর সঙ্গে টি এর হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভি যদি বেশি হয় তাহলে টি কমবে, অর্থাৎ ভি বেশি হচ্ছে মানে কি, ভি এর মানটা বাড়ছে মানে কি, গ্যাস প্রসারিত হচ্ছে, আয়তন বাড়ছে। আর টি কমছে মানে কি, গ্যাসটা শীতল হচ্ছে, টেম্পারেচার কমছে। তাহলে আমার প্রুফ হয়ে গেল যে প্রসারণের ফলে গ্যাসটি শীতল হয়, এটা আমার প্রুফ হয়ে গেল। তার মানে এটা এখানে বলতে চেয়েছে যে আয়তন যদি বাড়ছে তাহলে অবশ্যই টেম্পারেচারটা আমার কমবে। এই তো গল্প, বাস গল্প শেষ। বাস গল্প শেষ, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। আর তো কোয়েশ্চেন নেই, এবারে আমাদের থিওরি আমাদেরকে বুঝতে হবে। কি আছে এখানে? গ্যাসীয় গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। আমাকে গতিতত্ত্বের স্বীকার্যগুলো লিখতে হবে। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, দেখো আমরা কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশন পড়ে ফেলেছি। আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে যত ধরনের অঙ্কগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে নিয়েছি। এবারে আমাদেরকে আণবিক স্তরে গ্যাসের আচরণের কিছু জায়গাগুলো দেখতে হবে, যেগুলো পরীক্ষাতে মাঝে মাঝে চলে আসে। সিলেবাসে যেহেতু রয়েছে তাই জন্য আমাকে করাতে হবে। সচরাচর আসে না, কিন্তু চলে আসতে পারে, না আসার কোনো বড় মানে না আসবে না এমন কোনো ব্যাপার নেই, চলে আসতে পারে। তো প্রথম আণবিক স্তরে গ্যাসের আচরণে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। মানে আমরা যে গ্যাসগুলো আলোচনা করছি, এতক্ষণ ধরে বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ পড়ছিলাম, আমরা সেখানে চাপ বাড়াচ্ছিলাম, আয়তন কম ছিল। গ্যাসের ভরটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে চাপ বাড়ালে আয়তন কমে, কিন্তু কেন চাপ বাড়ালে আয়তন কমে এই বিষয়ে কিন্তু আমরা কিছু দেখিনি। আমরা দেখছিলাম যে গ্যাসের উষ্ণতা যদি বাড়ে তাহলে গ্যাসের আয়তনটাও বাড়বে যদি চাপটা কনস্ট্যান্ট থাকে। তুমি সেইখানে চাপ বাড়াচ্ছিলে, আয়তন কমছিল, কিন্তু কেন চাপ বাড়ালে আয়তন কমছে সেটা আমরা আলোচনা করিনি, সেটা আমাদের জানার প্রয়োজন হয়নি। যদি চাপটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তনটা বাড়ছে, কেন উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ছে সেই বিষয়ে কিন্তু আমাদের জানার কোনো প্রয়োজন হয়নি, কারণ আমাদের লাগেনি। ওটাই হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ। সেইখানে একটা প্যারামিটার চেঞ্জ করব, একটা প্যারামিটার চেঞ্জ করলে আরেকটা প্যারামিটার কেন চেঞ্জ হবে এই বিষয়ে কিন্তু কোনো এক্সপ্লেনেশন ছিল না। সেটা আমরা আজ গ্যাসের আচরণে পড়ছিলাম। মানে একটা প্যারামিটার চেঞ্জ করলে আরেকটা প্যারামিটার চেঞ্জ হবে। গ্যাসের একটা ধর্মের যদি পরিবর্তন করি তাহলে অন্য ধর্মের পরিবর্তনটা অটোমেটিক হবে, কিন্তু কেন হবে এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা করা হয়নি। এবারে বিহেভিয়ার অফ মানে এখানে আমরা আণবিক স্তরে গ্যাসের আচরণ পড়ছি, মানে এখানে গ্যাস অণুগুলোর কথা আমরা আলোচনা করব। আমরা দেখব যে গ্যাসের উষ্ণতা বাড়ালে গ্যাসের চাপটা কেন বাড়ে যদি আয়তনটা কনস্ট্যান্ট থাকে। আমরা দেখব যে গ্যাসের উষ্ণতা যদি বাড়াই তাহলে আয়তনটা কেন বাড়ে যদি চাপটা কনস্ট্যান্ট থাকে। কেনর কারণটা এখান থেকে বুঝতে পারবো। সেই কেনগুলো যদি বুঝতে হয় তাহলে আমাদের কিছু অ্যাজাম্পশন করে চলতে হবে। আমরা যে গ্যাসগুলো নিয়ে আলোচনা করছি না, সেই গ্যাস অণুর কিছু অ্যাজাম্পশন আমরা ধরে নিয়ে চলবো। সেই অ্যাজাম্পশনটাকেই বলা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। এটা ধরে নেওয়া হচ্ছে, এটা বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন। প্রথম স্বীকার্যতে কি বলছে? প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা বা গ্যাসীয় অণু দিয়ে গঠিত, অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়। তাহলে প্রথম পয়েন্টটা কি করে মনে রাখবে? প্রথম পয়েন্টটা হচ্ছে অণুর কনসেপ্ট দিচ্ছে। একটা গ্যাস মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। এটাকে আমরা একটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে তৈরি, এটাকে আমরা গ্যাস অণু বলে থাকি। তাহলে ফার্স্ট যে পয়েন্টটা, সেখানে কি পয়েন্ট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গ্যাসীয় অণুর কথা তোমাকে খেয়াল রাখতে হবে। এই যে গ্যাসীয় অণুর কথা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা গ্যাসীয় অণু দিয়ে গঠিত, অণুগুলিকে
বিন্দু রূপে কল্পনা করা হয়, এই অণুগুলোকে বিন্দু রূপে কিন্তু কল্পনা করা হচ্ছে, বাস এইটুকু জিনিস খেয়াল রাখতে হবে। তার মানে আমি যদি একটা গ্যাস ড্র করি, দাঁড়াও একটু অন্য কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়া যাক। চলো এটা নেওয়া যাক। আমরা গ্যাস চেম্বার নিচ্ছি, এই গ্যাস চেম্বারে ক্ষুদ্র ক্ষুদ্র অণু থাকবে অনেক। এইগুলোই হচ্ছে গ্যাস অণু, মানে প্রত্যেকটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি, এগুলোকে গ্যাস অণু বলা হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে গ্যাস অণু, মানে কোনো একটা পাত্রে গ্যাস আছে মানে সেখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে। এই প্রত্যেকটা এই হচ্ছে গ্যাস অণু। এবার এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়তো মনে হচ্ছে না, আমি জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট বলছি, এইগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকেই অণু বলবো। ঠিক আছে, এইগুলো হচ্ছে গ্যাস অণু। নেক্সট কি বলছে দেখো, কি বলছে, গ্যাসের অণুগুলি কঠিন ও গোলাকার। গ্যাসের অণুগুলি হচ্ছে কঠিন আর গোলাকার। গ্যাসের অণুগুলির নেচার কিরকম, এই গ্যাসের অণুগুলি হচ্ছে কঠিন ও গোলাকার, মানে এই যে অণুগুলো না, এগুলো হচ্ছে কঠিন ও গোলাকার। প্রথম কি বুঝলাম, যে এই প্রত্যেকটা গ্যাস ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি, এগুলোকে গ্যাস অণু বলা হয়, পয়েন্ট নাম্বার 1। প্রত্যেকটা অণুর নেচার হচ্ছে এরা হচ্ছে কঠিন এবং গোলাকার। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। নেক্সট পয়েন্ট হচ্ছে, এদের মধ্যে কোনরূপ আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকে না। এটা খেয়াল রাখতে হবে, যেভাবে মনে রাখবে আর কি, এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করে চলতে হবে। আমরা যে গ্যাস অণুগুলোর কথা বলছি, সেই গ্যাস অণুগুলোর মধ্যে ব্যবধানটা এতটাই বেশি যে এদের মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে না। তার মানে এদের ব্যবধানটা হচ্ছে অনেকটাই বেশি। তাহলে ঠিক আছে, এটাকে একটু মডিফাই করা যাক। মানে এই যে গ্যাস অণু, এদের মধ্যে ব্যবধানটা অনেক বেশি, অর্থাৎ এই ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি। খেয়াল করবে, এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই বেশি, এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই বেশি। কি বললাম বুঝতে পারলে, এই ডিস্টেন্সটা অনেকটাই বেশি, এই ডিস্টেন্সগুলো কিন্তু অনেকটাই বেশি। এই ডিস্টেন্সটা এতটাই বেশি যে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তাহলে এই এফ এর মানটা, প্রথম কথা, এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। আচ্ছা, এই যে গ্যাস অণু, এই যে গ্যাস মলিকিউল গুলো রয়েছে, গ্যাস অণুগুলোকে গ্যাস মলিকিউল বলা হয়। এই যে এই গ্যাস মলিকিউল গুলো স্ফেরিক্যাল শেপের হয় বা গোলাকার, এটাকে স্ফেরিক্যাল শেপের বলা হয়। স্ফেরিক্যাল অ্যান্ড সলিড, অ্যান্ড সলিড হবে। আমি বলছি এই টার্মগুলোকে জেনে রাখো, টার্মগুলো পরে তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন নগণ্য। এখানে অণুগুলির মোট আয়তন নগণ্য বলে ধরা হচ্ছে।
অণুগুলির মোট আয়তন নগণ্য। কার সাপেক্ষে নগণ্য? না সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন হচ্ছে নগণ্য, কারণ অণুগুলিকে বিন্দুরূপে কল্পনা করা হয়েছে। তার মানে এই অণুগুলোকে যদি তুমি এক কাছে জড়ো করো, মানে এই যে অণুটার আয়তন, এই যে গ্যাস অণুর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। বোঝা গেছে? নেক্সট কি বলছে দেখো, গ্যাসের অণুগুলি স্থির নয়। এই অণুগুলো কিন্তু স্থির নয়, এটাও খেয়াল রাখবে। এরা সর্বদা সরলরৈখিক পথে শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো গতিতে ছোটাছুটি করে। মানে এই যে গ্যাস অণুগুলো না, এই গ্যাস অণুগুলো কিন্তু স্থির নয়। এদের বেগ শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো মানের হতে পারে এবং যে কোনো ডাইরেকশনে হতে পারে। অর্থাৎ এই যে গ্যাস অণুগুলো, এই গ্যাস অণুগুলো যে কোনো দিকে যত স্পিডে খুশি ছুটতে পারে আর কি। শূন্য থেকে অসীম পর্যন্ত এই অণুগুলোর বেগ যা খুশি হতে পারে। এ হয়তো ছুটতে পারছে এই দিক বরাবর, এ ছুটতে পারে 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 এই দিক বরাবর, যে যেদিকে পারছে ছুটছে। হ্যাঁ, এ ছুটছে উপরের দিকে, যে যেদিকে পারছে ছুটছে। কি বললাম বুঝতে পারলে? ছাড়ো। এবারে বোঝা যাচ্ছে। চলো নেক্সট কি বলছে, বিচরণের সময় গ্যাস অণুগুলি বলছে বিচরণের সময় গ্যাস অণুগুলি পরস্পরের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খায়। গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খাওয়ার ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়। তাহলে নেক্সট পয়েন্ট মনে রাখবে যে গ্যাসের চাপ কেন সৃষ্টি হচ্ছে। যারা যারা প্রথম ভিডিও দেখেছিলে সেখানে এক্সপ্লেন করা ছিল যে গ্যাস অণুগুলো যেদিক পারছে র্যান্ডামলি এইদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, গ্যাস অণুগুলোর সঙ্গে নিজেদের মধ্যে কলিশন হচ্ছে, গ্যাস অণুর সঙ্গে পাত্রের ধাক্কা হচ্ছে। আর যদি ধাক্কা খায় তাহলে অবশ্যই ধাক্কার জন্য তো চাপ সৃষ্টি হবে। তাহলে গ্যাস চাপ কেন দেয় বুঝতে পারছো? প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছিল, অনেকের কঠিন লেগেছিল, কিন্তু আজকে তোমরা বুঝতে পারছো যে কেন চাপ দিচ্ছে। গ্যাস অণুগুলো র্যান্ডামলি এদিক ওদিক ছুটছে। তুমি ভাবো না, গ্যাস অণুগুলোকে মাছির সঙ্গে তুলনা করো, যে মাছিগুলো হচ্ছে অন্ধ। অন্ধ মাছি যেদিক পারছে ছুটছে, ছোটার সময় কি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, তাদের পাত্রের সঙ্গে ধাক্কা খাচ্ছে, আর পাত্রের সঙ্গে ধাক্কা খেলে তো চাপ তৈরি হবে না। সেটাই বলা আছে এখানে। বলছে গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে সংঘর্ষ বা পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা হলো পূর্ণ স্থিতিস্থাপক। এটা আলোচনা করা হয়েছিল যে এই যে সংঘর্ষগুলো হচ্ছে, এই সংঘর্ষের নেচারটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ধাক্কার আগে এবং ধাক্কার পরে গ্যাস অণুর মোট গতিশক্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ গ্যাস অণুর গতিশক্তি ইজ ইকুয়াল টু ধ্রুবক থাকবে। অর্থাৎ গ্যাস অণুর গতিশক্তি ইজ ইকুয়াল টু ধ্রুবক থাকবে। গ্যাস অণুর গতিশক্তি ইজ ইকুয়াল টু ধ্রুবক থাকবে। গ্যাস অণুগুলির গতিশক্তি ইজ ইকুয়াল টু ধ্রুবক থাকবে। কি বলছে, গ্যাস অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা কিন্তু উষ্ণতা হবে। হ্যাঁ, এটা হচ্ছে উষ্ণতা। এই যে গ্যাস অণুগুলির গড় গতিশক্তি এদের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়, এটাও খেয়াল রাখতে হবে। এখন গ্যাসের গতিতত্ত্ব চলে আসে, পয়েন্টগুলোকে আমি পয়েন্টের আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি এবারে মুখস্থ রাখতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এটাও বলে দিলাম। এই যে গতি আছে, এই গতিশক্তিটা কার সঙ্গে সমানুপাতিক হবে? গতিশক্তিটা অবশ্যই উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। বাস এইটুকু জিনিস জানলেই তোমার কাজ হয়ে যাবে। চলো নেক্সট। এবারে বলছে গ্যাস অণুগুলির বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব। আমরা মানে গ্যাসের আচরণে দেখেছিলাম যে চাপ বাড়ালে উষ্ণতা বাড়ে। আয়তনকে যদি স্থির রাখো, তারপরে তুমি যদি চাপ বাড়াতে চাও তাহলে উষ্ণতা বাড়বে, বা উষ্ণতা যদি বাড়াতে চাও আয়তনটাকে স্থির রেখে, তাহলে অবশ্যই চাপ বাড়বে। কিন্তু কেন বাড়বে এবারে এখানে বুঝতে পারবো। কি হচ্ছে দেখো, বলছে গ্যাসের গতিতত্ত্ব থেকে গাণিতিকভাবে দেখানো যায় গ্যাস অণুগুলির গড় গতিশক্তি
ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। পয়েন্ট হাইলাইট করা আছে। ক্লাস 11 এই প্রুফটা আছে যে গ্যাস অণুগুলির যে গড় গতিশক্তি সেটা কিন্তু পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। তুমি যত বেশি উষ্ণতা বাড়াচ্ছ তত বেশি গ্যাস অণুগুলোর গতিশক্তি কিন্তু বাড়বে। সেজন্য নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। অবশ্যই আয়তন স্থির রেখে তুমি যদি গ্যাসের উষ্ণতা যদি বাড়াও তাহলে গ্যাস অণুর গতিশক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে গ্যাস অণুগুলির বেগ বাড়ে। অবশ্যই গতিশক্তি বাড়লে গ্যাস অণুগুলোর বেগ বাড়বে, ঠিক আছে। তখন আগের যে গ্যাস অণুগুলি আরো বেশি বেগে পাত্রের দেওয়ালে আঘাত করে এবং অণুগুলি পরস্পরের মধ্যে ও পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষের সংখ্যাও বৃদ্ধি পায়। তুমি যদি উষ্ণতা যদি বাড়াও তাহলে গ্যাস অণুগুলির বেগ বাড়বে, বেগ যদি বাড়ে তাহলে বেশি স্পিডে ধাক্কা খাবে। কি বলছি বুঝতে পারছো? আগে ধরো 1 সেকেন্ডে 10টা ধাক্কা হচ্ছিল, এখন তুমি উষ্ণতা বাড়িয়েছো, গ্যাস অণুগুলোর গতিশক্তি বেড়েছে, গতিশক্তি বাড়লে গতিবেগ বাড়ছে, গতিবেগ বাড়লে বেশি ধাক্কা হবে, ধাক্কার সংখ্যা বাড়বে, স্বাভাবিক। আগে 1 সেকেন্ডে যদি 10টা ধাক্কা হয়, এখন 1 সেকেন্ডে 50টা ধাক্কা হবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 10টা 50টার সাথে সেটা তো আমি গ্যাসের ভিতরে ঢুকে দেখিনি যে কতগুলো ধাক্কা হচ্ছে। এটুকু বুঝতে পারছি উষ্ণতা বাড়ালে ধাক্কার সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, এবারে বলছে বিপরীত পক্ষে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে গ্যাস অণুগুলির গতিশক্তি, বেগ, চাপ হ্রাস পায়। অবশ্যই উষ্ণতা বাড়ালে যে ঘটনাগুলো ঘটছিল উষ্ণতা কমালে তার বিপরীত ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ উষ্ণতা বাড়ালে যদি গ্যাসের চাপ বাড়ছিল তাহলে উষ্ণতা যদি কমানো হয় তাহলে গতিশক্তি কমবে, গতিশক্তি কমলে গতিবেগ কমবে, গতিবেগ কমলে এখন কম ধাক্কা হবে, কম ধাক্কা হলে গ্যাসের চাপ কমবে। এখন বুঝতে পারছো তো উষ্ণতা যদি বাড়ানো হয় বা কমানো হয় তাহলে চাপের পরিবর্তনটা কেন হয়? বুঝতে পেরেছো তো? এবারে হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় গ্যাস অণুগুলির গতি স্তব্ধ হয়ে যায়। এটা আমি নোট ডাউন করতে, হাইলাইট করতে ভুলে গেছি। পরম শূন্য তাপমাত্রায় গ্যাস অণুগুলির গতি স্তব্ধ হয়ে পড়ে, মানে গ্যাস অণুগুলো ফ্রিজ করে যায়। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কি হচ্ছে, গ্যাস অণুগুলোর গতি স্তব্ধ হয়ে যায়, গ্যাস অণুগুলো ফ্রিজ হয়ে যায়। ফলে কিন্তু গ্যাস অণুগুলো আর মুভমেন্ট করতে পারে না, মুভমেন্ট মানে ফ্রিজ হয়ে যায় আর কি, ঠিক আছে। এর ফলে গতিবেগ শূন্য হয়, গতিবেগ শূন্য হলে কি চাপটাও শূন্য হয়ে যাবে। তাহলে চাপ পি ইজ ইকুয়াল টু কি হবে, চাপ পি ইজ ইকুয়াল টু আমার 0 হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? আমরা তো তোমার গ্যাসের আচরণে পড়েছি যে চাপের সূত্রে পড়েছি যে চাপের সঙ্গে টি এর হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যদি তুমি টেম্পারেচারটা 0 করে দাও, তুমি অ্যাবসলিউট 0 টেম্পারেচারে যদি চলে যাও, পরম শূন্য উষ্ণতায় যদি চলে যাও, তাহলে অবশ্যই সেখানে পি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা আমরা সূত্র দিয়ে পড়ছিলাম। আজকে আমরা আণবিক স্তরে অণুতে কি পরিবর্তন হবে সেইখান থেকে আমরা বুঝতে পারলাম যে কেন উষ্ণতা যদি 0 করা হয়, কেন পরম শূন্য উষ্ণতায় চাপটা শূন্য হয়ে যায়। বোঝা গেছে? চলো এবারে দেখো, এবারে কি বলছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস মানে কি? বাস্তব গ্যাস কাকে বলে পরীক্ষাতে আসে না, কিন্তু বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের সঙ্গে পার্থক্যটা কিন্তু পরীক্ষাতে আসে। তাই জন্য বাস্তব গ্যাস কি আর আদর্শ গ্যাস কি সেগুলো কিন্তু জেনে রাখাটা দরকার। আগে আদর্শ গ্যাস পড়ি, তারপরে বাস্তব গ্যাস পড়বো। আদর্শ গ্যাস মানে কি? সব চাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাসগুলি গ্যাসের সূত্রগুলি মেনে চলবে। গ্যাসের সূত্র মানে এখানে বয়েলের সূত্রের কথা বলা হচ্ছে, এখানে চার্লসের সূত্রের কথা বলা হচ্ছে। যারা যে সমস্ত গ্যাসগুলো সমস্ত উষ্ণতায় এবং সমস্ত চাপে গ্যাসের সূত্রগুলি মেনে চলে, অর্থাৎ বয়েলের সূত্র বলো বা চার্লসের সূত্র বলো, এগুলো মেনে চলে, তাদেরকে আমরা তোমার আদর্শ গ্যাস বলবো, বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন যারা মেনে চলছে, ঠিক আছে। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে না, তাই এদের তরলে পরিণত করা যায় না। আমরা এইমাত্র অ্যাজাম্পশন পড়লাম যে মানে গ্যাসের গতিতত্ত্বে আমরা কি পড়লাম, যে গ্যাসের অণুগুলির মধ্যে সেপারেশনটা অনেক বেশি হয়, দূরত্বটা অনেক বেশি হয়। দূরত্বটা এতটাই বেশি হয় যে এদের মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। যেহেতু এদের মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করছে না, তুমি দেখবে বডি স্প্রেতে সেখানে গ্যাসটাকে খুব হাই প্রেসারের সেখানে রাখা হয় আর কি। বডি স্প্রেতে বলো বা গ্যাস লাইটারে দেখবে সেখানে গ্যাসকে কিন্তু অনেক হাই প্রেসারে ঢুকিয়ে রাখা হয়। এবার দেখবে অত উচ্চচাপে গ্যাসটা কিন্তু আর গ্যাস থাকে না, গ্যাস কিন্তু জমে সেটা লিকুইডে পরিণত হয়।
কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। এখন তুমি যদি গ্যাসটাকে তরলে পরিণত করো, তোমরা জানো যে তরলের ক্ষেত্রে তরলের অণুদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মানটা কিন্তু খুব বেশি হয়। যেহেতু আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, তাই জন্য চাপ বাড়িয়ে বা উষ্ণতা কমিয়ে আদর্শ গ্যাসকে কখনো তরলে পরিণত করা কিন্তু যাবে না। ঠিক আছে? প্রকৃতপক্ষে প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে? বাস্তব ক্ষেত্রে কিন্তু আদর্শ গ্যাসের কিন্তু কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে? গ্যাস আধারের আয়তনের তুলনায় আদর্শ গ্যাসের অণুগুলির নিজস্ব আয়তন নগণ্য ধরা হয়। এটাও আমরা স্বীকার্যতে অলরেডি পড়লাম যে গ্যাস অণুগুলোর যে আয়তন তার তুলনায় কিন্তু তোমার অণুগুলির নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিন্তু নগণ্য ধরা হয়। ঠিক আছে? চলো এবারে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস যা পড়লাম, বাস্তব গ্যাস কিন্তু তার উল্টো পড়ব। কি বলছে? শুধুমাত্র নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আংশিকভাবে গ্যাসের সূত্রগুলি মেনে চলে। তাহলে পয়েন্ট করেছিলাম আদর্শ গ্যাস বাস্তব সূত্রে আদর্শ গ্যাসের সূত্রগুলি মেনে চলবে, অর্থাৎ বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলবে। কিন্তু বাস্তব গ্যাস কিন্তু গ্যাসের সূত্রগুলি কিন্তু মেনে চলবে না, অর্থাৎ তোমার বয়েলের সূত্র বা চার্লসের সূত্র মেনে চলবে না। কিন্তু স্পেসিফিক কন্ডিশন রয়েছে। স্পেসিফিক কন্ডিশনটা হচ্ছে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। যদি চাপের মানটা খুব কম হয় বা উষ্ণতার মানটা যদি খুব বেশি হয়, তবেই সেখানে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের সমীকরণ বা গ্যাসের সূত্রগুলি মেনে চলে। কেন হয় সেটা একটু পরে আসছি। বলছে বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করছিল না। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে। তাই জন্য এদেরকে কম্প্রেসড করে লিকুইডে বা তরলে পরিণত করা যায়। ঠিক আছে? এবারে বলছে প্রকৃতিতে প্রাপ্ত সকল গ্যাসই বাস্তব গ্যাস। প্রকৃতিতে আদর্শ গ্যাস পাওয়া যায় না, কিন্তু প্রকৃতিতে তুমি যা সমস্ত গ্যাস দেখছো সবকটা গ্যাসই কিন্তু হচ্ছে বাস্তব গ্যাস। বুঝতে পারছো? এবারে কি বলছে? গ্যাস আধারের আয়তনের তুলনায় বাস্তব গ্যাসের অণুগুলির নিজস্ব আয়তন নগণ্য ধরা হয় না। সেইখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের অণুগুলোকে বিন্দু ভরের ধরা হচ্ছিল, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোকে কিন্তু বিন্দু ভরের কিন্তু ধরা হবে না। এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো বাস্তব গ্যাস যদি আদর্শ গ্যাস ভালো করে পড়া থাকে, তারই অপোজিটটা হচ্ছে বাস্তব গ্যাস। বোঝা গেছে? একটু জাস্ট রিভাইজ করে নাও, হয়ে যাবে। এবারে নেক্সট কোশ্চেন কি আছে? আচ্ছা, আদর্শ গ্যাস তো হয়ে গেল। কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো ও আদর্শ গ্যাসগুলি বাস্তব গ্যাসের মতো আচরণ করে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কখন আচরণ? আগে তুমি এইটা দেখো আগে। কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এই মাত্র দেখলাম, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। চাপের মানটা খুব কম রাখতে হবে আর উষ্ণতার মানটা খুব বেশি রাখতে হবে। প্রেসার পি ভেরি লো, প্রেসার পি কে রাখতে হবে আর টেম্পারেচার কে রাখতে হবে ভেরি হাই। প্রেসার পি কে খুব নিম্ন হতে হবে, চাপকে খুব নিম্ন হতে হবে। কেন? চাপকে যদি তুমি কম রাখো, খুব অল্প চাপ যদি থাকে, খুব নিম্ন চাপ যদি থাকে, তাহলে অণুগুলোর মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি হবে। অণুগুলোর মধ্যে ডিস্টেন্স যদি অনেক বেশি হয়, তাহলে আন্তরাণবিক আকর্ষণ বল কিন্তু কাজ করবে না। উষ্ণতা যদি খুব বেশি হয়, তোমরা জানো উষ্ণতা যদি খুব বেশি হয়, তাহলে গ্যাস অণুগুলোর উষ্ণতা বাড়লে কি হয়? আয়তন বাড়ে। তোমরা পড়ে এসছো। উষ্ণতা বাড়ালে কি হচ্ছে? আয়তন বাড়ছে। আয়তন বাড়লে অণুগুলোর মধ্যে ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি হচ্ছে, ফলে আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করছে না। তাহলে চাপ যদি খুব বেশি হয়, পি ভেরি লো,
মানে ডিস্টেন্সের মানটা খুব বাড়ছে। এখানে কি হচ্ছে, ডিস্টেন্সের মানটা বাড়ছে, ফলে এফ এর মানটা 0 হচ্ছে। এইখানে টি ভেরি হাই যদি হয়, টি যদি ভেরি হাই হয়, তাহলে আয়তনের মানটা বাড়ছে, ফলে ডিস্টেন্সের মানটা বাড়ছে, ফলে আমি এফ এর মানটাকে 0 ধরতে পারছি। প্রেসার যদি খুব লো হয়, তাহলে এইখানেও আয়তনের মানটা খুব বেশি হয়, আয়তনের মানটা খুব বেশি হয়। কি বলছি বুঝতে পারছো? তাহলে গ্যাসটা যে আয়তন দখল করেছে, সেই আয়তনটা অনেক বেশি হয় গ্যাসের অণুগুলির আয়তনের তুলনায়। বুঝতে পারছো? তাই জন্য খুব নিম্নচাপে এবং খুব উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর আদর্শ গ্যাসগুলি বাস্তব গ্যাসের মতো কখন আচরণ করে? এর অপোজিটটা অ্যান্সার হবে। এর অপোজিটটা অ্যান্সার হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি চাপ খুব বাড়িয়ে দাও, উষ্ণতা খুব কম রাখো, তাহলেই আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট, লাস্ট আজকের। বলছে আদর্শ গ্যাস, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির দুটি কারণ লেখো। খুব ভালো কোয়েশ্চেন, পরীক্ষাতে জেনারেলি আসে না, কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো, এইটুকু বলতে পারি, কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, চলো। বলছে আয়তন সংক্রান্ত ত্রুটি, প্রথমেই বলছে আয়তন সংক্রান্ত ত্রুটি। আয়তন সংক্রান্ত ত্রুটি, আয়তন সংক্রান্ত ত্রুটি মানে এখানে কি বলতে চাইছে? গ্যাসের গতীয় তত্ত্বে আমরা কি দেখলাম, যে গ্যাস অণুগুলির নিজস্ব আয়তন খুবই নগণ্য হয়, সেটাকে শূন্য ধরা চলে। আমরা গ্যাসের মানে গ্যাসের গতীয় তত্ত্বে কি পড়েছিলাম, যে গ্যাসের অণুগুলিকে বিন্দু ভরে ধরা হয়, পয়েন্টের মতো করে ট্রিট করা হয়, সেই অণুগুলোর আয়তন খুবই ছোট হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর আয়তনকে নগণ্য ধরা হয় না, আমি নেগলেক্ট করতে পারি না, আয়তন কিছু হলেও আছে। কি বলছি বুঝতে পারছো? গ্যাস অণুগুলির আয়তন কিছু হলেও আছে, আমি নেগলেক্ট করতে পারি না। এর প্রবলেমটা কোথায় হবে? প্রবলেম দেখাচ্ছি, দেখো। তুমি যদি এই অণুগুলোকে যদি এক কাছে জড়ো যদি করো, এই যে সাপোজ করো তোমার কাছে 1 মোল গ্যাস রয়েছে। 1 মোল গ্যাস মানে কি বলতো? 1 মোল গ্যাস, 1 মোল গ্যাস মানে হচ্ছে n is equal to 6.022 into 10 to the power 23 সংখ্যক গ্যাস অণু। কি বলছি বুঝতে পারছো? এবার এতগুলো অণু যদি তুমি এক কাছে জড়ো করো, তাহলে অণুগুলো একটা কিছুটা পরিমাণ তো আয়তন নেবে। তাহলে গ্যাস অণুগুলোর বিচরণ করার জন্য এতটা আয়তন শর্ট পড়বে। তুমি সব কটা অণুগুলোকে এক কাছে যদি রাখো, তাহলে এই অণুগুলোর বিচরণ করার জন্য এতটা আয়তন শর্ট পড়বে, তাই না? ধরো একটা অণু এখান থেকে বেরোলো, সে কি সব আয়তন জুড়ে ঘুরতে পারবে? সে এইটাকে ছাড়া বাকি আয়তন জুড়ে ঘুরতে পারবে, পাত্রের বাকি আয়তন জুড়ে ঘুরতে পারবে, কিন্তু এই আয়তনটাতে তো ঘোরাফেরা করতে পারবে না। তাই জন্য আমরা আদর্শ ক্ষেত্রে কি পড়ি, এই আয়তনটাকে নেগলেক্ট করে দিই, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই আয়তনটা নেগলেক্টেড নয়। আদর্শ ক্ষেত্রে এই আয়তন মানে এই অণুগুলোর আয়তনকে নগণ্য ধরা হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা এই আয়তনটা কিছু হলেও থাকে। তাহলে ফলে গ্যাসের মুভ করার জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছু কম হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আয়তনজনিত ত্রুটি। এবার তুমি এখানে আসো। বলছে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলিকে বিন্দুভর হিসাবে কল্পনা করায়, এছে বিন্দুভর হিসাবে কল্পনা করায়
গ্যাস অণুগুলির আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এদের নির্দিষ্ট আয়তন আছে। বাস্তব গ্যাসের অণুগুলির আধার বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হয়। ফলে উপরিউক্ত কল্পনা থেকে উচ্চ উষ্ণতা ও খুব নিম্ন চাপে যখন গ্যাসের আয়তন খুব বেশি হয়, তাই আধারের আয়তনের তুলনায় গ্যাস অণুগুলির নিজস্ব আয়তনকে নগণ্য ধরা হয়। কি বলছি বুঝতে পারছো? যদি তুমি প্রেসারটা খুব কম করে দাও, টেম্পারেচারটাকে যদি খুব হাই করে দাও, তাহলে এই দুটো কেসেই কি হবে? এই দুটো কেসে তুমি দেখবে যে গ্যাসের আয়তনের মানটা খুব বেশি হয়ে গেছে। তুমি দেখবে যে গ্যাসের আয়তনের মানটা কিন্তু খুব বেশি হয়ে গেছে। মানে গ্যাসের আয়তন মানে এই আয়তনের কথা বলা হচ্ছে, মানে গ্যাসের অণুগুলোর আয়তনের কথা কিন্তু বলা হয়নি। কি বলছি বুঝতে পারছো? এই আয়তনের মানটা যদি বিশাল বড় যদি হয়ে যায়, তখন তুমি এই আয়তনটাকে নেগলেক্ট করতে পারো, আদারওয়াইজ তুমি নেগলেক্ট করতে পারবে না। তাহলে বুঝতে পেরেছো আয়তনজনিত ত্রুটিটা কি? এরপরে হচ্ছে চাপ সংক্রান্ত ত্রুটি। চাপ সংক্রান্ত ত্রুটিটা একটু এক্সপ্লেন করছি, দেখো। চাপ সংক্রান্ত ত্রুটি, একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি এই দুটো অণুর কথা কল্পনা করছি। আমি এই দুটো অণুর কথা কল্পনা করছি। আমি ধরে নিয়েছিলাম বা গ্যাসীয় গতিতত্ত্বে শেখানো হয়েছিল যে এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে না। ফলে এখন যে স্পিডে ধাক্কা মারবে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই অণুটা একে একটা ফোর্স দিয়ে আকর্ষণ করছে। মানে আগে একটা সাপোজ করো দুটো মাছি ছিল, এই মাছিটা পাত্রের দেওয়ালে ধাক্কা মারছিল বা এই দেওয়ালে ধাক্কা মারছিল। এখন কি করেছি? এই মাছির সঙ্গে এই মাছিটাকে একটা হালকা সুতো দিয়ে যোগ করে দিয়েছি। এই মাছির সঙ্গে এই মাছিকে একটা হালকা সুতো দিয়ে যোগ করে দিয়েছি। ফলে এখন যদি ধাক্কা মারতে হয়, তাহলে এই সুতোটাকে ছিঁড়ে পরে ধাক্কা মারতে হবে। এখন যদি এই গ্যাস অণুটাকে ধাক্কা মারতে হয়, তাহলে এই আকর্ষণ বলটাকে উপেক্ষা করে ধাক্কা মারতে হবে। এখন যেহেতু আকর্ষণ বলটা কাজ করছে, তাহলে এখন যে বেগে ধাক্কা মারবে সেই বেগের মানটা তো অবশ্যই কমে যাবে। আগে আকর্ষণ বল কাজ করছিল না, ফলে আগে যে বেগে ধাক্কা মারছিল, এখন কি হচ্ছে? এখন বেগের মানটা একটু কমে যাবে। কেন বলো তো? কারণ এই অণুটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই অণুকে একটা বল দিয়ে আকর্ষণ করেছে। কি বলছি বুঝতে পারছো? এই অণুকে একটা বল দিয়ে আকর্ষণ করছে। ফলে আগে যে বেগে ধাক্কা মারছিল বা আকর্ষণ না করলে যে বেগে ধাক্কা মারতে পারতো আকর্ষণ করার জন্য, সেই বেগে ধাক্কা মারতে পারবে কি? পারবে না। ফলে ধাক্কাটা যদি সেই বেগে মারতে না পারে, তাহলে চাপের মানটা কমে যাবে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপের মানটা বেশি হচ্ছিল, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই আন্তরাণবিক আকর্ষণ বলটা থাকার জন্য ধাক্কাটা আসতে মারবে, ফলে চাপের মানটা কম হবে। তাই জন্য এই ত্রুটিকে চাপ সংক্রান্ত ত্রুটি বলা হচ্ছে। কি বলছে এবারে দেখো, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে আরো ধরা হয়েছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পর আকর্ষণ বল নেই, কিন্তু পরীক্ষা থেকে দেখা গেছে নিম্ন উষ্ণতায় ও অধিক চাপে গ্যাসের আয়তন কমে যাওয়ার ফলে অণুগুলি যথেষ্ট কাছাকাছি চলে আসে।
আরো তখনই অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের অস্তিত্ব বিবেচনাধীন হয়ে পড়ে, মানে বিবেচনা করতে হবে তোমাকে। এখন তোমাকে বিবেচনা করতে হবে, তুমি যখন চাপের মানটা খুব বাড়িয়ে দিচ্ছ আর উষ্ণতার মানটা খুব কমিয়ে দিচ্ছ, তখন আয়তনটা কি হচ্ছে? এই যে কেসটা আমরা পড়লাম, এই কেসটায় কি হচ্ছে? এই কেসে আয়তনের মানটা খুব কমে যাচ্ছে, দেখা যাচ্ছে না দেখা যায়নি? এই কেসে আয়তনের মানটা খুবই কমে যাচ্ছে, দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ, ঠিক আছে। আয়তনের মানটা কিন্তু এখন খুবই কমে যাচ্ছে। আয়তনের মানটা কমে গেলে সেপারেশনটা কমে যাচ্ছে, সেপারেশনটা কমে গেলে এখন আকর্ষণ বলের মানটা বিবেচনাধীন হয়ে পড়ে, মানে বিবেচনা করতে হবে তোমাকে। এর ফলে আদর্শ অবস্থায় আকর্ষণ মুক্ত অণুগুলি দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দেওয়ার কথা, বাস্তব গ্যাসের অণুগুলি তা দিতে পারে না। অর্থাৎ বাধাহীনভাবে আদর্শ গ্যাস পাত্রে দেওয়ালে যে চাপ প্রয়োগ করে তা বাস্তব গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ তা অপেক্ষা কম হয়। বাস, গল্প শেষ, খেলা শেষ, আর নেই। এইটুকু যদি বুঝতে পারো, যদি বোঝা ভালো হয়ে থাকে, তাহলে তুমি ইজিলি মুখস্থ করে লিখতে পারবে। যাদের মধ্যে বানিয়ে লেখার দক্ষতা রয়েছে তারা বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, গ্যাসের আচরণ শেষ হয়ে গেল। এবারে তোমাদের কাজ, তোমাদেরকে পড়তে হবে। পরবর্তীকালে আমার পক্ষে যদি পসিবল হয় তাহলে আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন তোমাদেরকে করাবো। ঠিক আছে? তো আজকের মতো এতটাই রইল। পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।